স্মৃতি কার্টুন হাউস। কিরে, কেমন লাগছে বল? দারুণ লাগছে। সেই কবে এসেছিলাম বল একসাথে মাছ ধরতে, আবার কতদিন পর এলাম। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তা যা বলেছিস, ছোটবেলায় গ্রামে এলেই আমরা এই ছিপ নিয়ে মাছ ধরতে চলে আসতাম। শহরে আর এসব হয় কোথায় বল? শহরে পুকুরের অভাব আছে সেটা নয়, তবে আমাদের সময় হয় কোথায় বল? দৈনন্দিন ব্যস্ততার মধ্যে সময়ই বার করা যায় না যেরকম সবাই মিলে ছিপ নিয়ে মাছ ধরতে যাব। তবে রিনি যাই বল, আমি খুব কম মেয়েকেই দেখেছি তোর মতো মাছ ধরার নেশা আছে। এই জন্য দিদার কাছে কত বকা খেয়েছি বল। ছোটবেলায় তো আমায় আসতেই দিত না, বলতো ছেলেরা মাছ ধরবে, মেয়েরা গিয়ে কি করবে। সেই দিদাকেও তো তুই মডার্ন করে ফেলেছিস রে। এখন তো দিদাই তোকে পাঠাচ্ছে মাছ ধরতে। হ্যাঁ, সেটা আমার ক্রেডিট বলতে পারিস। থাক, আর বেশি কলার না তুললেও চলবে। আমি রিনি, আর ও আমার দাদা সৌরভ, তবে নিজের দাদা নয়, মাসির ছেলে। দাদা মাছ ধরতে ভীষণ ভালোবাসে, একরকম নেশা বলতে পারো। আমিও ওর সাথে ছোটবেলা থেকেই মাছ ধরতে আসি, আমারও একরকম নেশা হয়ে গেছে। তবে আমাকে কোনোদিন মাছ ধরতে দেয়নি, ওই আমি সহকারীর কাজ করি আর কি। ছোটবেলা থেকেই আমরা যখনই গ্রামে আসি তখনই দুজনে মিলে মাছ ধরতে বেরিয়ে পড়ি। যদিও আগে দিদা আমায় যেতে দিত না, তবে এখন আর আপত্তি করে না। একরকম মাছ ধরার টানে আমরা ছুটে ছুটে এই গ্রামে চলে আসি। রিনি, তোর মোহনপুরের জমিদার বাড়ির ওই পুকুরটার কথা মনে আছে? মোহনপুরের জমিদার বাড়ির পুকুর? ওই যেটা ভুতুরে পুকুর নামে বদনাম আছে? ভুতুরে পুকুর নয় রে, ভুতুরে বাড়ি। বাড়িটারই মেন বদনাম, তবে বাড়ি লাগোয়া পুকুর যখন, পুকুরেরও বদনাম। হ্যাঁ, মনে তো আছে। কেন বলতো? শুনেছি ওই পুকুরে নাকি প্রচুর মাছ আছে, কিন্তু আজ পর্যন্ত ওই পুকুরে কেউ সাহস করে মাছ ধরতে যায় না। কি ব্যাপার বলতো, তোর মতলবটা কি? তুই কি ওখানে যাওয়ার প্ল্যান করছিস নাকি? তা যদি রাজি থাকিস, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ রে, তুই কি আবার ভূতে ভয় টয় পাচ্ছিস নাকি আজকাল? আরে তা নয়, ভূতে কেন ভয় পেতে যাব। তবে বাড়িতে জানতে পারলে কি আর যেতে দেবে? বাড়িতে জানানোর কি আছে, সকাল সকাল যাব, বিকালের মধ্যে ফিরে পড়বো। সে কি রে, বাড়িতে না জানিয়ে যাবি? তারপর যখন জানতে পারবে, জেনে গেলে কিন্তু দুজনেরই পিঠে পড়বে। উফ, তুই না বড্ড ভয় পাস। যাবি কি যাবি না বল, বাকি ব্যবস্থা আমি করে নেবো। আর শোন, বাড়িতে কিচ্ছু বলবি না। আচ্ছা, তাই হবে, বাড়িতে কিছু বলবো না। কিন্তু যাবি কি করে? তুই না একটা উল্লু, কি করে আবার যাব? একটা গরুর গাড়ি করে যাব। গরুর গাড়ি চেপে এমন একটা ভুতুরে বাড়িতে অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য আমি আর অমত করতে পারলাম না, রাজি হয়ে গেলাম। কি রে, এভাবে বসে বসে কি ভাবছিস? ও, তুই? তোর কথাই তো ভাবছিলাম। দেখ,
তুই ভাবছিলি আর আমি হাজির হয়ে গেলাম। তা বল কি ভাবছিস এখন? কিরে, কাল যাবি তো নাকি? কিছুই তো বললি না। হ্যাঁ, সেই জন্যই তো এসছি তোর কাছে। শোন, আমি সব ব্যবস্থা করে এসছি। কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। আর মা, মাসি, দিদা, ওদের কি বলবি? ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, ওগুলো আমি ঠিক ম্যানেজ করে নেবো। তুই শুধু মুখ বন্ধ করে চুপচাপ সকালবেলা বেরিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা, তাই হবে। পরের দিন আমরা দুজন সকাল সকাল বেরিয়ে পড়লাম গরুর গাড়ি করে। তবে দাদা বলল, রমেন কাকা, মানে যিনি এই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি জানেন না যে আমরা কোথায় যাচ্ছি। মোহনপুরের জমিদার বাড়িতে যাচ্ছি শুনলে আমাদের নিয়ে যেতে রাজি হতেন না, তাই তাকে কিছুই জানায়নি। গরুর গাড়ি করে গ্রামের মেঠো রাস্তা দিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা। সে কবে ছোট্টবেলায় আমি গরুর গাড়ি চড়েছি, সে কথা আর মনেই পড়ে না। কত বছর পর আজ আবার দাদার কল্যাণে গরুর গাড়ি চড়ার সুযোগ হলো। ওই দূরে মোহনপুরের জমিদার বাড়ি দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, এখন আমরা হেঁটে হেঁটেই আসছি, কারণ রমেন কাকা যেই জানতে পেরেছে যে আমরা এই জমিদার বাড়িতে আসছি, মাঝ রাস্তাতেই নামিয়ে দিয়ে চলে গেছে। জমিদার বাড়ির সামনে গিয়ে আমরা দুজনেই মন্ত্রমুগ্ধের মতো জমিদার বাড়িটা দেখতে লাগলাম। সত্যি কি অপূর্ব এই জমিদার বাড়ি! এখন এর জরাজীর্ণ অবস্থা হলেও এককালে এই জমিদার বাড়ি যে কত সুন্দর ছিল তা আমরা কল্পনা করতে পারছি। সময় নষ্ট না করে আমরা জমিদার বাড়ির ভেতরে ঢুকলাম। এই তো, এই তো সেই পুকুর। বাবা, পুকুরটা তো দেখছি একদম গেটের সামনেই। এই পুকুরে আসতে গেলে তো বাড়িতেও ঢুকতে হবে না, তাতেও সবাই এত ভয় পায়। যাকে, ছাড় ওসব কথা। শোন ভালো করে, এই পুকুরটার আশেপাশে আমাদের থাকতে হবে। এর বাইরে যাওয়ার পারমিশন নেই। ওই বাড়িতে ঢোকার তো একদমই পারমিশন নেই। আর আমাদের বিকালের মধ্যেই জায়গা ছেড়ে চলে যেতে হবে। সন্ধেবেলা থাকারও পারমিশন পাইনি, বুঝেছিস? বুঝলাম। তাহলে আর দেরি করে কি হবে, চ, কাজ শুরু করে দেয়া যাক। আচ্ছা দাদা, তোর কি মনে হয়, এখানে কি সত্যিই ভূত আছে, নাকি মানুষ এমনি এমনি ভয় পায়? আমার তো ভয় লাগছে না একটু। আরে ছাড় তো ওসব কথা। শুনেছি এই পুকুরে প্রচুর মাছ আছে, আর সেই জন্যই আমার মনে হয় এই সমস্ত কথা রটানো আছে। বা হতে পারে জমিদার বাড়িতে প্রচুর ধন সম্পত্তি আছে, গুপ্তধনও থাকতে পারে। হয়তো সেই জন্যই এমন সব কথা রটানো আছে, যাতে কেউ ভয়তে না এখানে আসে। তা অবশ্য হতে পারে। আচ্ছা, দেখবি সত্যি সত্যি গুপ্তধন আছে কি? তুই কি পাগল হয়েছিস? তোকে বললাম না, এই পুকুরের আশেপাশে ছাড়া আমাদের কোথাও যাওয়ার পারমিশন নেই। এদিক ওদিক গেলে না, ঠিক দিদাদের কানে চলে যাবে। তখন দুজনেরই পিঠে পড়বে, মনে আছে তো? এ কি,
ঘুমিয়ে পড়েছিলাম। এ রিনি ওঠ, রিনি, এই রিনি ওঠ, আর ঘুমোস না। কি রে, ঘুমিয়ে পড়েছিলাম আমরা? এত রাত হয়ে গেছে। কথা বলতে বলতে কি করে যে দুজনে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। কিন্তু যা দেখছি ভালোই রাত হয়েছে। এখন কি করে বাড়ি যাই বলতো? এদিকে বিকালের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হতো আমাদের। এখন তো বাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে, অনেকটা রাস্তা। তাহলে তাহলে কি করবি এখন? আমি বলি কি, চল আমরা জমিদার বাড়ির ভেতরে ঢুকে যাই। এখন তো আর কেউ দেখতে আসছে না, সকাল সকাল এখান থেকে বেরিয়ে পালিয়ে গেলেই তো হলো। তা না হয় হলো, কিন্তু আমি ভাবছি বাড়ির কথা। বাড়িতে সবাই খুব চিন্তা করবে রে। দেখি, একটা ফোন করে দি বরং। এ কি, ফোনে তো দেখছি টাওয়ারই নেই। ফোন করি কি করে? না, ফোন করা যাবে না। দেখি চ, আমরা বরং বাড়ির ভেতরেই যাই। জমিদার বাড়ির ভেতর ঢুকে দেখলাম বাইরে থেকে এটা যতটা না সুন্দর, ভেতরটা তার থেকে আরো অনেক বেশি সুন্দর। অন্ধকারের মধ্যেও এই সৌন্দর্য যেন চাপা পড়েনি। বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে একটা ঘরের দরজা খোলা দেখে সেখানেই ঢুকে পড়লাম। ঘরের ভেতর ঢুকে আমরা দুজন ঘরটা ভালো করে দেখতে লাগলাম। ঘরটা বিশাল বড়, সিলিংটাও খুব উঁচু। সিলিং থেকে একটা ঝাড়বাতি ঝুলছে। ঘরের জায়গায় জায়গায় দেয়ালে ধরেছে ফাটল, আর মাকড়সার জালে ঘরটা পুরো ভর্তি। ধুলো ময়লায় মেঝেটা পুরো চাপা পড়ে রয়েছে। দেখ রিনি, ঘরটার যা অবস্থা, এখানে শোয়া একেবারেই সম্ভব নয়। আমাদের সাথে কোনো রকম শতরঞ্জি, চাদর বা মাদুর কিছুই নেই। তাই চ, ঘরের ওই মাঝখানটায় গিয়ে দুজনে বসে থাকি। রাতটা এভাবে বসে বসেই কাটিয়ে দেবো, আর ভোর হওয়ার সাথে সাথেই এখান থেকে বেরিয়ে পড়বো, বুঝলি তো? দাদার কথায় আমি সম্মতি দিয়ে দুজনে মিলে ঘরের মাঝখানে গিয়ে বসলাম। তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সকালবেলা এই জায়গাটা যেমন ছিল, রাত্রিবেলা যেন একেবারে বদলে গেছে। রাতের বেলা এই ঘরের ভিতর ঢুকে আমার যেন কেমন গা ছমছম করতে লাগলো। সত্যি কথা বলতে কি, আমার এখন বেশ ভয়ই করছে। তবে আমি সেটা দাদাকে কিছু বললাম না। দুজনেই যেন কথা হারিয়ে ফেলেছে। আমরা চুপচাপ বসে আছি, কেউই কারোর সাথে কোনো কথা বলছি না। এইভাবে বেশ খানিকক্ষণ চুপচাপ বসে থাকার পর হঠাৎ হঠাৎ লক্ষ্য করলাম কোনো এক অদৃশ্য শক্তি যেন দাদার গলা টিপে শূন্যে তুলে ধরলো। দাদা আর কোনো কথা বলতে পারছে না। আর এই সমস্ত ঘটনা দেখে আমি ভয় ঠকঠক করে কাঁপতে লাগলাম। হঠাৎ বিড়ালের আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি কোথা থেকে একটা বিড়াল এসে দাঁড়িয়েছে। হয়তো আমাদের কাছে মাছ আছে, সেই মাছের গন্ধে গন্ধে এসে বিড়ালটা আসা মাত্র দাদা যেন শূন্য থেকে মাটিতে পড়ে গেল। রিনি, রিনি চ, পালা, পালা এখান থেকে। দাদার গলার আওয়াজ পেয়ে যেন আমি ধাতস্থ হলাম। সঙ্গে সঙ্গে দুজনে মিলে দরজা খুলে বাইরে গেলাম। দরজার বাইরে এসে দেখি একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। অন্ধকারে স্পষ্ট যেন দেখতেও পাচ্ছি না। অনেক সাহস নিয়ে আমি বললাম, কে 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 ওখানে কে? এই কথা বলার পরই আকস্মিক এমন একটা ঘটনা ঘটলো যার জন্য আমরা একেবারে তৈরি ছিলাম না।
হঠাৎ করে দেখি সেই ছায়ামূর্তি আমাদের মুখের সামনে দাঁড়িয়ে। ঘোমটাটা খুলে গেল, আর ঘোমটার ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা ঝলসানো কালো মুখ। এই ঘটনা দেখে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই, আর তারপর দাদাও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সকালবেলা যখন জ্ঞান ফিরল, চোখ মেলে তাকিয়ে দেখি সামনে দাঁড়িয়ে আছে মামা আর গ্রাম প্রধান। তোদের এত বড় সাহস হয়েছে কাউকে কিছু না বলে না জানিয়ে এই বাড়িতে চলে এসেছিস? আমার কাছ থেকে অনুমতি নিয়েছিল, কিন্তু আমি তো বলেছিলাম বিকালের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে, আর এই বাড়ির মধ্যে যেন একেবারে না ঢোকে। ওরা বাড়ির মধ্যে ঢুকে রাত কাটাবে আমি কি করে জানবো? না না, আমরা তো বিকালের মধ্যে বেরিয়ে যেতাম, কিন্তু মাছ ধরতে বসে যে কি করে দুজনেই ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। ঘুম ভাঙলো যখন তখন অনেক রাত হয়ে গেছে, আর বাড়ি ফেরা সম্ভব ছিল না। তাই আমরা ভাবলাম বাড়িতে ঢুকে একটু যদি কোথাও আশ্রয় নেওয়া যায়। অনেক হয়েছে, সারা রাত বাড়ির বাইরে এমন একটা ভুতুড়ে বাড়িতে থাকে। তোদের ভাগ্য ভালো যে বেঁচে গেছিস। এবার বাড়ি চল। কিন্তু মামা, কাল রাতে যাকে এখানে দেখলাম সে কি? একটা ঝলসানো মুখ দেখতে পেয়েছিলাম। তোমরা যাকে দেখেছ সে জমিদারের ছেলের বউ। গরিব ঘরের মেয়েকে ছেলের বউ করে এনেছিল, কিন্তু গরিব ঘরের মেয়ে বলে ওর উপর খুব অত্যাচার করতো। একদিন পুড়িয়ে মারে তাকে। তারপর জমিদার বাড়ির সবাই রহস্যজনক ভাবে মারা যায়। তারপর থেকেই এই বাড়ি ভুতুড়ে বাড়ি, কেউ আর আসতে চায় না। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এসব জেনে তোদের কি হবে? চল তো এবার বাড়ি ফিরে চল, বাড়িতে সব চিন্তা করছে। আমরা দুজন আর কোনো কথা না বলে চুপচাপ মামার সাথে বেরিয়ে গেলাম। তবে একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিলাম না, যে অজ্ঞান হওয়ার পরও ভূতের কবল থেকে বাঁচলাম কি করে। তবে আমার মনে হচ্ছে ওই বিড়ালের জন্যই বোধহয় কাল আমরা বেঁচে গিয়েছিলাম। বিড়ালকে দেখে দাদাকে ছেড়ে দিয়েছিল ওই অদৃশ্য শক্তি, আর ওই বিড়ালটাই হয়তো আমাদের আশেপাশে ঘুরছিল বলে ভূতের কবল থেকেও আমরা বেঁচে ফিরতে পারছি। তবে আর যাই হোক, আর কোনোদিনও কোনো অচেনা জায়গায় মাছ ধরতে যাওয়ার সাহস হবে বলে মনে তো হয় না। বাইরে যা বৃষ্টি হচ্ছে, আজকে আমাদের বাড়ি ফেরাই মুশকিল হবে মনে হচ্ছে। আমি আবার ছাতাটাও আনতে ভুলে গেছি। ও পাঁচুদা, তোমার ছাতাটা আজ রাতের জন্য যদি একটু ধার দাও তাহলে। ওটি হচ্ছে নি ভাই, আমাকে ওদের রাতে বাড়ি ফিরতে হবে নাকি? আর তাছাড়া বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অতএব চুক্তি করে ক্লাবে বসে যতক্ষণ না বৃষ্টি থামছে খেলে যাও। অগত্যা বাড়ি ফেরার আশা ত্যাগ করে আমরা আবার ক্যারাম খেলতে বসলাম। আমাদের গ্রাম এই মগরাহাটে ইলেকট্রিসিটি এখনো ঘরে ঘরে পৌঁছয়নি। ইলেকট্রিসিটি বলতে আছে শুধু গ্রামের স্কুলে, পঞ্চায়েত অফিস, স্বাস্থ্য কেন্দ্র, আর এই আমাদের ছোট্ট ক্লাব ঘর সিংহবাহিনী। আজকে সেই সন্ধে থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর তার ফলে আমরা এই সিংহবাহিনী ক্লাবের সদস্যরা এই ক্লাব ঘরেই আটকা পড়েছি। কি ঝঞ্ঝাট হলো বলো তো ভাই? এই বৃষ্টিতে গিন্নিকে বলে এলাম খিচুড়ি আর ডিম ভাতে রাখতে,
রাতে গিয়ে জমিয়ে খাবো। সে না হয় খাবি, কিন্তু এই বর্ষা সন্ধ্যাতে একটু চাল গরম গরম তেলে ভাজা হলে কিন্তু আড্ডাটা জমে যেত। কিন্তু বাইরে যা মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইচ্ছে থাকলেও তো গিয়ে কিনে আনতে পারবো না। আর কি করা যাবে? এসো তাহলে আরো একদম ক্যারাম খেলি সবাই মিলে। কে একজন দরজার বাইরে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে না? এই বৃষ্টিতে আবার কে বেরোলো বাইরে? কে? দরজার বাইরে কে ঢোকা দিচ্ছে? আগে আমি বললাম নবকুমার মল্লিক, আপনাদের পাশের গ্রাম বাঁশবেড়িয়াতে যাব, কিন্তু পথে প্রবল বৃষ্টিতে আটকা পড়েছি, তাই একটু আশা করছি, দয়া করে একটু দরজাটা খুলুন। এ বাবা, কি অবস্থা! যাও যাও যাও, দরজাটা খুলে ভদ্রলোককে ভেতরে নিয়ে এসো। যা, কারেন্টটাও গেল চলে। ভদ্রলোক ঘরে ঢোকার সাথে সাথে বাজ পড়া আর কারেন্ট অফ হয়ে যাওয়া, এই দুই আকস্মিক ঘটনায় আমরা সবাই খুব ভয় পেলাম। তার পর মুহূর্তেই মনে হলো এইসব খুবই স্বাভাবিক ঘটনা, একসাথে হয়েছে বলেই আমরা ভয় পেয়েছি। আরে বাবা, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? দরজাটা বন্ধ করে দাও। আরে ঠান্ডা হাওয়া, বৃষ্টির ঝাঁপ ঘরে ঢুকছে যে। দাঁড়া, আমি মোমবাতিটা জ্বালি। বাবা, যা অন্ধকার! মোমবাতির আলোয় আমরা ওই আগন্তুক ব্যক্তিকে ভালোভাবে দেখলাম। বছর 50-এর কোঠায় বয়স তো হবেই। ফর্সা আর মাঝারি গরনের চেহারা, হাতে একটা ব্যাগ আর ছাতা নিয়ে আছে। দেখে তো ভদ্রঘরের সন্তান বলেই মনে হয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আজ এই দুর্যোগে রাতে আশ্রয় না দিলে আমার কপালে আজ অশেষ দুর্গতি ছিল। আরে মশাই, সেসব ঠিক আছে। আপনি আপনার ব্যাগ আর ওই ছাতাটা ঘরের কোণে রেখে একটু শান্ত হয়ে বসুন তো আগে। আগন্তুক ভদ্রলোকটি ঘরের কোণে ছাতা ব্যাগ রেখে এসে আমাদের সামনে বসলেন। তবে একটা জিনিস লক্ষ্য করছিলাম, এই ভদ্রলোক ঘরে ঢোকার পর থেকে কেমন যেন একটা শীত শীত ভাব লাগছে। অবশ্য সেটা মনে হয় ওই দরজাটা খুলেছিল বলে ঠান্ডা হাওয়া ঘরে ঢুকেছে, সেই জন্যই শীতটা করছে। তা মশাইয়ের কোথা থেকে আসা হচ্ছে? আর এই দুর্যোগের রাতে যাওয়াই বা হবে কোথায়? আপনাদের আগেই বললাম, আমার নাম নবকুমার মল্লিক। আমি আসছি সেই ধানবাদ থেকে। সেখানে একটা কয়লার খনিতে ম্যানেজারের কাজ করি আমি। তা কাজ থেকে ছুটি নিয়ে গ্রামে ফিরছেন বুঝি? হ্যাঁ, তা এক প্রকার ছুটি বটে। সে অনেক কথা। তা যদি কোনো আপত্তি না থাকে আমাদের বলুন না। আরে না মশাই, আপত্তি কি আছে? আপনাদের পাশের গ্রাম বাঁশবেড়িয়াতে আমার পৈতৃক বাড়ি। বাড়িতে বুড়ো মা, বাবা, বউ আর দুই ছেলে নিয়ে আমার পরিবার। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু বছর 10 আগে হঠাৎ খরা দেখা দিল। আমাদের গ্রামের সমস্ত পুকুর, নালা, খাল, বিল সব শুকিয়ে কাঠ হয়ে গেল। আমার 2 বিঘা জমিও ছিল, সেটাও খরায় নষ্ট হয়ে গেল। মহাজনের থেকে টাকা নিয়ে চাষ করেছিলাম, ফলে সুদের টাকা না দেওয়ায় মহাজন জমি তো কেড়ে নিলই,
তার সাথে আমাদের পৈতৃক বাড়িটাও বেঁচে দিতে হলো। এতে না পেয়ে অনাহারে মা বাবা মারা গেল। বউ বাচ্চাকে নিয়ে কোনো রকমে শাক ভাত খেয়ে দিন কাটাতে লাগলো। বাড়িটা বিক্রির পর 5 জনে এই গ্রামের একটা ভাঙা পুরনো বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। একদিন তখন আমি হন্যে হয়ে কাজ খুঁজে বেড়াচ্ছি। এক আত্মীয়র কাছ থেকে ধানবাদের কয়লা খনিতে কাজের ব্যাপারে জানতে পারলাম। তখন আমার অবস্থা খুবই খারাপ। এক মুহূর্ত দেরি না করে সেই আত্মীয়ের কাছে কিছু অর্থ সাহায্য নিয়ে বউকে বলে ধানবাদ পাড়ি দিলাম। কিন্তু মশাই, আমি তো হলাম গিয়ে চাষার বেটা। চাষবাস করেই আমার দিন কাটে। তাই ধানবাদে গিয়ে খনিতে কাজ শিখতে অনেক সময় লেগে গেল। শেষে গিয়ে আমি যখন কাজ ঠিকঠাক শিখলাম, তখন আমি আবার অসুখে পড়লাম। অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়ে অবশেষে সুস্থ হলাম। খনিতে যা সামান্য উপার্জন করতাম, তাতে নিজের একবেলা খেয়ে বাকি টাকাটা বাড়িতে পাঠিয়ে দিতাম। তারপর ধীরে ধীরে আমার পদোন্নতি হলো, কিন্তু কাজের চাপে বাড়ি যাওয়া আর হলো না। কিন্তু যা মাইনে পেতাম তার বেশিরভাগটাই বাড়ির লোকেদের ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করতে লাগলাম। বউ তো বারবার চিঠি পাঠাতে লাগলো, একবার বাড়িতে যেন যাই। কিন্তু মশাই, বাড়িতে যাওয়া আর হয়ে ওঠে না। খনির সমস্ত দায়িত্ব মালিক আমাকে দিয়েছে, তাই কর্তব্য করতে গিয়ে কিছুতেই আর বাড়ি ফেরা হলো না এই 10 বছরে। ওদিকে গিন্নি তো বাড়িতে একাই ছেলে মেয়েদের মানুষ করতে লাগলো। শেষে সব দিক সামলে নতুন কর্মচারীদের ভালো করে কাজ শিখিয়ে দিয়ে মালিকের থেকে ছুটি নিয়ে জমানো সব টাকা নিয়ে বাড়ির জন্য রওনা দিলাম। কিন্তু পথে হলো এক বিপত্তি। কি হলো নবকুমার বাবু, চুপ করে গেলেন কেন? ধানবাদ থেকে ট্রেনে নির্বিঘ্নে হাওড়া স্টেশনে এসে নামলাম। কিন্তু স্টেশন থেকে কোনো বাস পেলাম না বাস বেরিয়ে আসার জন্য। শুনলাম সরকারের সাথে ওই বাস মালিকদের কি সব নাকি ঝামেলা হয়েছে ভাড়া বাড়ানো নিয়ে, তাই জন্য বাস মালিকরা হরতাল ডেকেছে 24 ঘন্টার জন্য। আমি তো পড়লাম মহা বিপদে। কি করে গ্রামে ফিরবো বুঝতে পারছিলাম না। শেষমেশ আমি ওই কাছে একটা চায়ের দোকানে বসে চা খেতে লাগলাম আর বসে ভাবতে লাগলাম কি যে করবো এবার। ঠিক তখনই এক শিখ লরির ড্রাইভার ওই চায়ের দোকানে জল খাবার খাচ্ছিলেন। হঠাৎ তিনি আমাকে দেখে বললেন, আরে দাদা, বাঙালি বাবু বলে মনে হচ্ছে। আগে হ্যাঁ সর্দারজি, ঠিকই চিনেছেন। তা বাবুজি, আপনাকে এত হতাশ লাগছে কেন, তা জানতে পারি কি? তখন আমি আমার সমস্ত সমস্যার কথা তাকে খুলে বললাম। কোনো চিন্তা করবেন না বাবুজি, আমি মালিকের ট্রাক নিয়ে জয়নগর যাচ্ছি। আপনি আমার সাথে বেরিয়ে পড়ুন, আপনাকে পথে মগরাহাটে নামিয়ে দেবো, সেখান থেকে হেঁটে চলে যাবেন আপনি। তাহলে তো খুব উপকার হয় সর্দারজি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো।
এতে ধন্যবাদ জানানো কি আছে বাবুজি? মানুষের মানুষের সাহায্য করবো না তা কি হয় নাকি? এরপর আমি সর্দারজির সাথে ট্রাকে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রাক চলা শুরু হওয়ার পর বৃষ্টিটা যেন আরো জোরে পড়তে লাগলো। দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকাল হলো, বিকাল পেরিয়ে সন্ধে। বিল কাছে আসতেই আবহাওয়া যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। বৃষ্টির তীব্রতার সাথে বারবার বাজ পড়তে লাগলো। তখন আমি লক্ষ্য করলাম সর্দারজিও যেন খুব চিন্তায় পড়ে গেল। বাবুজি, এই অবস্থায় আর গাড়ি নিয়ে করা যাবে না। পথে আগে একটা মন্দির আছে, সেখানে গিয়ে আমাদের এক্ষুনি আশ্রয় নিতে হবে, না হলে আর প্রাণ রক্ষা হবে না আমাদের। ঠিক আছে সর্দারজি, আপনি যেটা ভালো মনে করবেন তাই করুন। কিছুক্ষণের মধ্যেই আমরা দুজন ওই মন্দিরের সামনে এসে পৌঁছলাম। মন্দির সামনে এসে আমরা যেন ছেড়ে বাঁচলাম। কিন্তু যেই না দুজনে গাড়ি থেকে নামতে যাব, ঠিক তখন চারদিক আলো করে বিকট আওয়াজ করে একটা বাজ এসে পড়লো আমাদের ট্রাকের ওপর। কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে অন্ধকার নেমে এলো। যখন চোখ খুললাম তখন দেখলাম সর্দারজির দেহটা পুরে কাঠ হয়ে গেছে। নবকুমার বাবুর এইসব কথা শুনে আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম। কিন্তু মশাই, আপনার কি হলো? আপনিও তো সেখানেই ছিলেন। আমার আর কি হবে? আমার আর আলাদা করে কি কিছু হওয়ার আছে? আমারও সেই একই পরিণতি হলো সর্দারজির মতোই। ঠিক তখনই আমরা দেখতে পেলাম নবকুমার বাবুর দেহটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেল। চোখের সামনে দেখতে পেলাম নবকুমার বাবুর দেহটা ধীরে ধীরে যেন পুরো ঝলসে গেল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই ঠক ঠক করে কাঁপতে লাগলো। তাহলে নবকুমার বাবু, আপনি এখানে কেন এসেছেন? আপনি আমাদের কাছ থেকে কি চান? ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আমি কোনো ক্ষতি করতে আসিনি। টেবিলের ওপর যে ব্যাগটা রেখে এসেছি, দয়া করে ওই ব্যাগটা আমার বাড়িতে আমার বউকে দিয়ে আসবেন। এতে আমার জমানো সমস্ত টাকা পয়সা আছে। এই টাকা দিয়ে আমার মৃত্যুর পর আমার বউ সংসারটা চালাতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। আপনারা ভদ্রলোক মানুষ, তাই দেখে মনে হলো আপনারা আমায় সাহায্য করতে পারবেন। দয়া করে আমায় নিরাশ করবেন না। এবার আমি আসি, আর যে সময় নেই আমার হাতে। এই কথা বলেই নবকুমার বাবু সেই ঝলসানো দেহটা একটা কালো ধোঁয়ায় পরিণত হলো, আর সঙ্গে সঙ্গে ক্লাব ঘরের দরজাটা খুলে গেল। আর এই ঝড় বৃষ্টির মধ্যে ওই কালো ধোঁয়াটা কোথায় যেন মিশে গেল। ঠিক তখনই কাছে পিঠে একটা বিকট শব্দ করে বাজ পড়লো, ঠিক যেমন নবকুমার বাবু ঘরে ঢোকার সময় বাজ পড়েছিল। আর তারপরেই আবার ঘরে ইলেকট্রিসিটি ফিরে এলো, ঘরে বাল্বটা জ্বলে উঠলো। ভূষণ, এবার কি করবি?
আমরা কালই বাঁশবেড়িয়া গ্রামে গিয়ে নবকুমার বাবুর ব্যাগটা দিয়ে আসবো। হ্যাঁ, সেটাই ভালো। উনি আমাদের উপর অনেক ভরসা করে দিয়ে গেছেন। কালই আমরা গিয়ে ব্যাগটা দিয়ে আসবো, এটা আমাদের কর্তব্য। পরের দিন সকালবেলায় আমরা ওই ব্যাগটা নিয়ে নবকুমার বাবুর বাড়িতে গেলাম। ওনার স্ত্রীকে ওনার মৃত্যু সংবাদ দিতে তিনি কান্নায় ভেঙে পড়লেন। অবশেষে ওনাকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়ে আমরা আবার মঙ্গলহাটে ফেরত চললাম। মনে মনে ভাবলাম, মৃত্যুর পরও মানুষ আপনজনের প্রতি ভালোবাসা ভুলতে পারে না। সেটা নবকুমার বাবুর সাথে দেখা না হলে আমরা উপলব্ধি করতে পারতাম না।